ওকে, আমাদের জীবনের শক্তি চ্যাপ্টারটা শুরু করতেছি। 3rd নাম্বার চ্যাপ্টার কোষ বিভাজন, ওটা আপাতত বাদ, কারণ ওটা পারবি তোরা। তো জীবনের শক্তি চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি। তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, একই সাথে বোঝার অনেক কিছু আছে যেটা 9-এ হয়তো তখন বুঝতে পারিস নাই, কিন্তু এখন বুঝবে অনেক কিছুই। আচ্ছা, নরমালি জীবনী শক্তি বলতে যেটা বুঝাচ্ছি বা যেটা বুঝাচ্ছে এখানে, নরমাল সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তো এই সূর্য থেকে শক্তিটা প্রথমে উদ্ভিদে এসে জমা হয়, তারপর সেটা উদ্ভিদ থেকে প্রাণীতে স্থানান্তরিত হয়। মানে প্রথমে সূর্যের শক্তিটা সরাসরি উদ্ভিদের মধ্যেই যাচ্ছে। তো উদ্ভিদের বডিতে এই শক্তি আহ, যে আলোক শক্তিটা সূর্য থেকে যে শক্তি ফোটন আকারে আসতেছে বা আলো কণা আকারে আসতেছে, সেই আলোক শক্তিটা উদ্ভিদের মধ্যে গিয়ে রাসায়নিক যৌগের মধ্যে সেটা জমা থাকে, স্থিতি শক্তি আকারে জমা থাকে। তো এই শক্তি, এই যে যে রাসায়নিক যৌগের মধ্যে জমা থাকে, এই যৌগটা এই যৌগটাকে সংক্ষেপে এটিপি বলা হয়। তোরা জানিস, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তো এই এটিপির মধ্যেই মেনলি শক্তিটা জমা থাকে, এবং এই যৌগটা দিয়েই এই যত শক্তির দরকার হয় বডির মধ্যে, সেই কাজগুলা চলতে থাকে। তো সূর্যের থেকে আসা শক্তিগুলা এই যে এই রাসায়নিক যৌগ আকারে এটার মধ্যে জমা হচ্ছে উদ্ভিদের মধ্যে। তো এটাই পরবর্তীতে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় উদ্ভিদের বডির মধ্যে বা প্রাণীর বডির মধ্যে সেটা ইউজ হচ্ছে, সেটাকে আমরা জীবনী শক্তি বা জৈব শক্তি হিসেবে বলতেছি বা বায়ো এনার্জি আকারে বলতেছি। তো ফার্স্টে আমরা এই এটিপি জিনিসটা কি, সেই এটা নিয়ে জানবো আর কি। তো এটিপি কিভাবে আসে সেটা নিয়ে একটু জানবো। তো এটিপি এটা কয়েকটা, এটার ফুল মিনিংটা হচ্ছে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। তো আমরা ধাপে 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 এই পুরো জিনিসটাকে দেখবো যে এটা কিভাবে হচ্ছে। ফার্স্ট আমরা দেখবো অ্যাডিনোসিনটা কিভাবে হয়, তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে আসতেছি। তো প্রথমে আসি অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এই অ্যাডিনোসিন পার্টটার মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে একটা ক্ষার, আচ্ছা আগে লিখে নিই। একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে অ্যাডেনিন। অ্যাডিনোসিন পার্টটার মধ্যে একটা অ্যাডেনিন আছে, আর সাথে একটা ক্ষার আছে, সরি, সাথে একটা শর্করা আছে, শর্করা আছে। অ্যাডিনোসিনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা অ্যাডিনিন আর একটা হচ্ছে শর্করা। ওকে, বা সুগার যদি বলি, সুগার বা চিনি। আচ্ছা, তো এবার আসি, এই অ্যাডিনিন এটা কি? এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। এটা হচ্ছে একটা ক্ষার, কিরকম ক্ষার, আচ্ছা এভাবে লিখি, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, নাইট্রোজেন যুক্ত ক্ষার। এবং এটা দুইটা চক্র বিশিষ্ট, দ্বি চক্র, এর মধ্যে দুইটা চক্র থাকে, দ্বিচক্র বিশিষ্ট। আর এই ক্ষারটা ডিএনএ আর আরএনএ এর মধ্যে থাকে। ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান। তাহলে অ্যাডিনিন হচ্ছে একটা ক্ষার, কিরকম ক্ষার, তার মধ্যে নাইট্রোজেন আছে, এই যৌগটার মধ্যে দুইটা চক্র আছে, দুইটা রিং আছে, আর এটা ডিএনএ আর আরএনএ এর গাঠনিক উপাদান। ডিএনএ আর আরএনএ এর মধ্যে এই ক্ষারটা ছিল, এটিসিজি আমরা দেখছিলাম, সেখানে এটা ছিল, এ ছিল অ্যাডিনিন। এটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমি একটু পরে একে দেখাবো। এই শর্করাটা হচ্ছে, তোরা সবাই লিখিস লিখিস, শর্করাটা হচ্ছে আহ এই শর্করাটার নাম হচ্ছে রাইবোজ, রাইবোজ।
শর্করাটার নাম হচ্ছে রাইবোজ। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, 5 কার্বন বিশিষ্ট। তো এখন এই অ্যাডিনোসিন পার্টটুক, এইটার যে দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে শর্করা, এই যে রাইবোজ। তো সেই দুইটা জিনিসকে আমি আগে এখানে দেখাই। তো অ্যাডিনিন দেখতে এরকম, দুইটা চক্র থাকে তার। একটা চক্র হচ্ছে ষড়ভুজ আর একটা চক্র পঞ্চভুজ। এইটুকু হচ্ছে আমাদের অ্যাডেনিন পার্টটা, এটুকু হচ্ছে আমাদের অ্যাডেনিন পার্টটা। এর মধ্যে নাইট্রোজেন আছে, এই কর্নারে নাইট্রোজেন আছে কয়েক জায়গায়, তো তোদের এত ডিটেলস দরকার নাই। তো এটা 2 চক্র বিশিষ্ট, নাইট্রোজেন আছে, আর এই জিনিসটা ডিএনএ এর মধ্যে, ডিএনএ আর আরএনএ এর মধ্যে এটাকে পাওয়া যায়। আর শর্করা যেটা ছিল 5 কার্বন বিশিষ্ট, তো শর্করাটা দেখতে এরকম, যেটা রাইবোসটা ছিল। এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন, আর টোটাল কার্বন হচ্ছে 5 কার্বন, সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে একটা কার্বন, এখানে 2, 3, এটা হচ্ছে 4, আর এইখানে আরেকটা কার্বন থেকে 5। এটা হচ্ছে শর্করা, এটা অক্সিজেন, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই 5, এখানে 5 নাম্বার কার্বন। সবার এইটুকু হয়েছে? তাহলে এটা হচ্ছে রাইবোজ, 5 কার্বন বিশিষ্ট, এটা একটা শর্করা, চিনি জাতীয়। আর এই সাইডে হচ্ছে অ্যাডেনিন। এখন এই দুইটা যুক্ত হবে, এই দুইটা যুক্ত হয়ে অ্যাডিনোসিনটা তৈরি হবে। এই দুইটা যুক্ত হইলে আমরা অ্যাডিনোসিন পাবো। এইটার থেকে এইটা একটা বন্ড দিয়ে যুক্ত থাকবে, এইখান থেকে এইটার এইটুকু একটা বন্ড দিয়ে যুক্ত হয়েছে। তো এখন এই পুরা জিনিসটা হচ্ছে অ্যাডিনোসিন, এই পুরা জিনিসটা হচ্ছে অ্যাডিনোসিন। এইটুক হচ্ছে অ্যাডিনোসিন। সবার লেখা হইলে বলিস, সবার লেখা হইলে বলিস। কোনো পেন নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে পড়বি। ওকে, এবার আসি। এই যে অ্যাডিনোসিনটা হইলো, এই অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট এসে যুক্ত হবে। যদি ফসফেট এসে যুক্ত হয়, মানে ফসফেট জিনিসটা কিরকম, ফসফেট আমরা জানি এটা একটা যৌগমূলক, সেটা থাকে এরকম PO4 3- এই আকারে থাকে। তো আমরা এখন এই জায়গায় সংক্ষেপে এটাকে শুধুমাত্র পি দিয়ে দেখাবো, অথবা PI দিয়ে দেখাবো। এটাকে আমরা এভাবে পি দিয়ে দেখাবো, অথবা PI, আই দিয়ে বুঝাচ্ছি ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক মানে অজৈব, এই ফসফেটটাকে অজৈব ফসফেটও বলা হয় বা ইনঅর্গানিক ফসফেট বলা হয়। এখন এই ফসফেটটা এখানে যুক্ত হবে, ফসফেটটা যুক্ত হবে এই 5 নাম্বার কার্বনটার সাথে। তো এইখানে এসে একটা ফসফেট যুক্ত হইলো, এই একটা ফসফেট এসে যখন যুক্ত হইলো, তো আগে যৌগটা ছিল অ্যাডিনোসিন, এর সাথে এবার একটা ফসফেট যুক্ত হয়েছে। একটা ফসফেট মানে মোনো, মোনো মানে এক। তাহলে এবার এই যৌগটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মোনোফসফেট। এই যৌগটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মোনোফসফেট। এই যৌগটার নাম হবে এবার AMP বা অ্যাডিনোসিন মোনোফসফেট। আমি পুরাটা লিখলাম না, অ্যাডিনোসিন মোনোফসফেট, AMP। এইবার এই যে এইখানে এসে যে ফসফেট এসে যুক্ত হইলো, এই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে ফসফোরাইলেশন বলে, ফসফোরাইলেশন বলে। তো এরকম ওইটা নিয়ে আবার পরে বলতেছি।
তো এইটার সাথে যখন আরেকটা ফসফেট এসে বসবে, এখানে যদি আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, আই মিন এএমপির সাথে যদি আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, তাহলে যে যৌগটা এবার তৈরি হবে, এই যৌগটার নাম হবে এবার অ্যাডিনোসিন ডাইফসফেট। আগে অ্যাডিনোসিন ছিল এইটুক, সাথে দুইটা ফসফেট, এবার আগে তো মনো ছিল, এবার দুইটা হয়ে গেছে, তো এটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো পরের অংশটা এরকম, এই পুরাটুকু হচ্ছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার ফাইনাল যদি আমি এই এডিপির সাথে আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, এডিপির সাথে আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, তখন এইটার নাম হয়ে যাবে, আগে ছিল ডাই এবার ট্রাই হয়ে যাবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেটাকেই আমরা এটিপি দিয়ে বলতেছি। তার মানে এই এই যে এইটুক অংশ, এই পুরো অংশটা এবার আমার এটিপি, এই পুরো অংশটা এবার এটিপি। তো এভাবে তাইলে লাস্ট পোরশনটা আমাদের দরকার, যে এডিপির সাথে একটা ফসফেট নতুন করে যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তো এই আমরা ফসফোরাইলেশন বলতে নর্মালি এইটাকেই বুঝবে এখন থেকে, যদিও ফসফেট যুক্ত হওয়ার প্রসেসটাকেই আমরা ফসফোরাইলেশন বলি, কিন্তু সবসময়ই এই এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হবে। মানে আমাদের বডিতে এডিপি আকারেই থাকে নর্মালি, সাথে ফসফেটটা যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তো আমরা এই প্রসেসটাকেই মেনলি ফসফোরাইলেশন বলবো। তো আমি একটু ইয়া করতেছি, বিক্রিয়া আই মুজবো এইটুক হয়েছে সবার, সবার এইটুকু ওকে, মুছতেছি। তো এই যে এডিপি, এটার সাথে এসে ফসফেট যে যুক্ত হইলো, এটাকে পিআই ইনঅর্গানিক ফসফেট এভাবে দেখানো যায়। এই প্রসেসটা, এই প্রসেসটা থেকে যে এটিপি তৈরি হইলো, ওয়েট তার একটু, এটিপি তৈরি হইলো, এটাকেই আমরা ফসফোরাইলেশন বলবো। আর এটা আলোর উপস্থিতিতে হবে, মানে এখানে এসে ফোটনের শক্তি নিয়েই এই এটিপি তৈরি হবে। তো এখানে আলোর উপস্থিতিতে হবে, একই সাথে ক্লোরোফিলও থাকে। আচ্ছা আমি আপাতত আলোই লিখতেছি। তাহলে শক্তি নিয়ে এটিপিটা যে হইলো, এই প্রসেসটাকে আমরা বলতেছি ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন আরো ভালোভাবে বললে, যেহেতু আলোর উপস্থিতিতে হয়েছে, এটাকে ফটোফসফোরাইলেশনও বলে। ফসফোরাইলেশন যেহেতু আলোর উপস্থিতিতে হয়েছে, এটাকে ফটোফসফোরাইলেশনও বলা যাবে। তো আচ্ছা, বা ফটো ফসফোরাইলেশনও বলা যাবে, ফসফোরাইলেশন এটাও বলা যাবে। হ্যাঁ, এবার আসি, এই যে তার মানে কি ছিল, আগে ছিল হচ্ছে এডিপি, আই মিন আবার আমি ওই জিনিসটা একটু দেখাচ্ছি, এরকম ছিল, এখানে এসে একটা একটা ফসফেট, মানে এই পর্যন্ত ছিল এডিপি, এই পোরশনটা ছিল এডিপি। তারপরে এটার সাথে যখন নতুন করে ফসফেট এসে যুক্ত হইলো, এখানে এসে যখন নতুন করে এই ফসফেটটা যুক্ত হইলো এই 3 নাম্বার বন্ধনটাতে, এইখানেই আলোর শক্তি, যেটা ওই যে আলো থেকে যে ফোটনটা নেওয়া হয়েছে, সেই শক্তিটা এখানে এসে জমা হবে, এই বন্ধনের মধ্যে জমা থাকবে। এবং এই বন্ধনের মধ্যে প্রায় 7.3 কিলো ক্যালোরি শক্তি পর্যন্ত জমা থাকতে পারে। এটা একটু লিখে রাখতে পারিস, 7.3 কিলো ক্যালোরি শক্তি এখানে এইটুক জমা থাকবে। এই বন্ধনটাই যদি আবার ভেঙে যায়, তাহলে ওই শক্তিটা বেরোয় আসবে। ওকে, আচ্ছা, তাইলে এইটা, এই প্রসেসটা যখন এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হইলো, তখন অ্যাকচুয়ালি কি হইলো, আলো এসে এইখানে শক্তি আকারে জমা হয়ে আছে, ফোটনের যে শক্তিটা ছিল সেটা শক্তি আকারে জমা হয়ে আছে, আলোক শক্তি এখন রাসায়নিক বন্ধনের মধ্যে জমা হয়ে আছে। তো যখন আমার
শক্তিটা আবার দরকার হবে, এটা ভেঙে যাওয়া লাগবে। তার মানে এই পোর্শনটা আবার আলাদা হয়ে এডিপি আর ফসফেট এটা আলাদা হয়ে যাবে আবার। তার মানে উল্টা বিক্রিয়াটা যদি এরকম হয়, তো উল্টা প্রসেসটা লিখতেছি যে এটিপি যখন ইউজ করব তখন সেটা ভাঙবে, ভেঙে আবার এইটুক পার্ট আর ওইটুক পার্ট আলাদা হয়ে যাবে, মানে এডিপি আর ফসফেট হয়ে যাবে। এইটা যখন হবে তখন এইখানে যে আলোক শক্তিটা এখানে যে জমা হয়েছিল সেই শক্তিটা আবার ওইদিকে বেরোয় আসবে, তো শক্তিটা ওইখানে মুক্ত হয়ে আসবে এবং ওই শক্তি দিয়ে আমরা কাজটা করব। তার মানে এই শক্তি যেখানে এটা জমা হয়েছিল সেটা বেরোয় আসবে। তো এই প্রসেসটাকে বলতেছি আমরা ডিফসফোরাইলেশন, মানে ফসফেট মূলকটা সরে যাচ্ছে, ওটা ছিল ফসফোরাইলেশন, এটা হচ্ছে ডিফসফোরাইলেশন। তো এই প্রসেসটা হচ্ছে ডিফসফোরাইলেশন, মানে এটিপি ভেঙে আবার দুইটা টুকরা হয়ে যাচ্ছে, একটা এডিপি পোর্শন আর একটা ফসফেট পোর্শন, এবং যে শক্তিটা এখানে জমা হয়েছিল সেটা বেরোয় আসছে। তার মানে যখন আমাদের শক্তি ব্যবহার করা দরকার তখন আমাদের বডিতে বা উদ্ভিদের বডিতে এই বিক্রিয়াটা চলবে, মানে উল্টা বিক্রিয়াটা চলবে, এটিপি ভেঙে এটিপি আর ফসফেট হবে। আর যখন শক্তি জমা করা দরকার তখন এই এডিপি আর ফসফেট মিলে এটিপি তৈরি হবে। কথাটা কি বোঝা গেল? আচ্ছা, তো এই যে এই এই প্রসেসটায় তার মানে আমাদের বডিতে যত শক্তি জমা হচ্ছে সেটা হচ্ছে এই এটিপি আকারে জমা থাকতেছে, এবং আমরা যখন সেটাকে ব্যবহার করতেছি এই বিক্রিয়াটা হচ্ছে, তো এটিপি দিয়েই সব কাজ করতেছি। তার মানে ধরো আমরা যখন খাবার খাচ্ছি, আমরা তো আর সূর্য থেকে ডিরেক্ট শক্তি নিচ্ছি না, আমাদের বডিতে যেটা হচ্ছে আমরা যখন খাবার খাচ্ছি তখন আমাদের বডিতে এটিপি তৈরি হচ্ছে, মানে এই প্রসেসটা হচ্ছে এডিপি আর ফসফেট মিলে এটিপি তৈরি হচ্ছে। আর যখন আমরা কাজ করতেছি তখন সেই এটিপি গুলো বা আমাদের বডিতে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে তখন এই এটিপিটা ভেঙে এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাচ্ছে, সাথে আমাদের শক্তি এসে কাজ হচ্ছে। তার মানে আমরা একবার খাওয়ার সময় শক্তিটাকে জমা করতেছি, আবার কাজ করার সময় শক্তিটাকে ইউজ করতেছি। একদম রিচার্জেবল ব্যাটারির সাথে এটাকে তুলনা করা যায়, একবার চার্জ দিচ্ছি আবার সেটাকে ইউজ করতেছি। আচ্ছা, তো এই কারণে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন অথবা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এটা খ নাম্বারে প্রায় আসে। এটুক হয়েছে কিনা? এটুক হয়েছে। তো এই যে পরিবেশ থেকে শক্তি নিয়ে এটাকে যে কোষের মধ্যে আবদ্ধ করা হবে, এই কাজটা করতে গিয়ে আমাদের বডিতে বা উদ্ভিদের বডিতে যে অঙ্গাণুগুলো অংশ নেবে এর মধ্যে মেইন অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ভিতরে, আই মিন ওই ভিতরে ঝিল্লি, যে তারপরে হচ্ছে প্লাস্টিডের মধ্যে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকয়েড থাকে বা গ্রানাম চাকতি থাকে, আমরা ভিডিওতে দেখবো সামনে, সেই গ্রানাম চাকতির যে মেমব্রেনটা থাকে বা ঝিল্লি থাকে তার মধ্যে অনেকগুলা অণু পরপর সাজানো থাকে, বড় আকৃতির কিছু অণু পরপর সাজানো থাকে। ওই অণুগুলার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হইতে পারে, এজন্য ওগুলাকে ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়, সবগুলো অণুকে একসাথে মিলে। আমরা সামনে এগুলা দেখব। তো ওগুলার মাধ্যমে এই এটিপি প্রসেস, এটিপিটা তৈরি হয়। তো আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো সামনে দেখব। তো প্রথমে কনসেপ্টটা নিলাম আমরা, এটিপি জিনিসটা কি। ওকে, তো এবার আসি। তো উদ্ভিদ এই যে সূর্যের আলো থেকে যে ফোটনটা নিবে, এই ফোটন নিয়ে সে খাদ্য তৈরি করে, আই মিন যেটাকে আমরা শক্তি নিয়ে সে কার্বন ডাইঅক্সাইড এইটা ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির বিক্রিয়াটাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড আর পানি, সেটার বিক্রিয়ায় তারা খাদ্য তৈরি করে, এটাকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলি। তো এখন আমরা সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা খাদ্য তৈরির প্রক্রিয়াটা নিয়ে বলতেছি। তো সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ বা এটার ইংলিশটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মানে আলো আর সিনথেসিস মানে সংশ্লেষণ, এটাকে ফটোসিনথেসিসও বলা হয়। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কাঁচামাল বা প্রধান উপাদান যেগুলা, সেগুলা হচ্ছে
যা যা এখানে মেইনলি দরকার হচ্ছে সেটা হচ্ছে CO2 সাথে পানি, আলো, ক্লোরোফিল আর কিছু এনজাইম কোএনজাইম এসব অংশ নিবে আর কি। ক্লোরোফিল আর কিছু এনজাইম কোএনজাইম অংশ নিবে। তো এইগুলা মিলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, শর্করা জাতীয় খাদ্য, মানে গ্লুকোজ তৈরি করবে। সেই CO2টাকে গ্লুকোজ বানাবে। তো এই CO2টাকে গ্লুকোজ বানানোর বিক্রিয়াটা কি সেটা একটু লিখতেছি। এই মুসলাম, যা যা বিক্রিয়ায় অংশ নিচ্ছে এরা চারটা, সেটা হচ্ছে এই CO2 আর পানি বিক্রিয়ায় অংশ নিয়ে এখানে আলো আর ক্লোরোফিলের উপস্থিত থাকবে। এই আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে তারা শর্করা জাতীয় খাদ্য বানাবে। তো শর্করা জাতীয় খাদ্যটা কিরকম? C6H12O6 সাথে অক্সিজেন আসে এবং এখানে আরেকবার পানি উৎপন্ন হয়। সেই পানিটা ওইখানকার পানি না, এক্সট্রা পানি উৎপন্ন হয়। তো টোটাল বিক্রিয়াটা এরকম যদি সমতা করি, এখানে 6, এখানে 12, এটা 6 আর এটাই হচ্ছে আরো 6 অণু পানি উৎপন্ন। এই পানিটা এখানকার পানি না, মানে এখানে বিক্রিয়ার পরে আরো পানি উৎপন্ন হয় এখানে। তো এক্সাক্ট বিক্রিয়া হচ্ছে এটা। তো কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, সাথে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যেটা সে ছেড়ে দিচ্ছে পরিবেশে। সেই অক্সিজেনটা আবার আমরা ব্যবহার করতে পারতেছি, আর সাথে পানি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তো আমরা এটাকে একটু সিম্পলি সিম্পল ভাবে যদি লিখতে চাই, তো এক কাজ করতে পারি, যদিও সেটা বলতেছি অ্যাকচুয়াল বিক্রিয়া কিন্তু এটাই। তবু আমি বোঝানোর জন্য যেটা করতেছি, এখানে 12টা পানি ছিল, এখানে হচ্ছে 6টা পানি। তো আমি কাটাকাটি করে এখানে 6 আর এখানে এই পানিটাকে মুছে দিলাম। এক্সাক্ট বিক্রিয়া ওটা, তবু আমি একটা জিনিস বোঝাবো এই জন্য এটা বলতেছি, এভাবে লিখলাম, তাতে সমতা হয়েছে আর কি। তো এখন আসি, এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে এটা যদি আমরা বুঝতে চাই, আচ্ছা দাঁড়া দেখি তো টাইম কতক্ষণ আছে। আচ্ছা আছে। জারণ বিজারণ বলতে আমরা যেটা বুঝতাম, যে আমরা জারণ বিজারণ বলতে নর্মালি ইলেকট্রন দিয়ে যদি বলতাম, যে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা, এরকম ছিল ব্যাপারটা। তবে ওই ইলেকট্রনের মতবাদটা সবসময় খাটে না। আই মিন জৈব যৌগের ক্ষেত্রে নর্মালি ওই মতবাদ দিয়ে বলা যায় না, তখন আমাদের কার্বন বা অক্সিজেন বা হাইড্রোজেন দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে হয়। ব্যাপারটা এরকম ছিল। জারণকে আরো কয়েকভাবে বলা যাইতো, যে জারণ মানে ইলেকট্রন ছাড়বে, এটা একটা ব্যাপার, ইলেকট্রন ছাড়া হচ্ছে জারণ। আরেকটা হয়েছিল জারণ মানে অক্সিজেন সংযোগ, অথবা এভাবে বলা যাইতো জারণ মানে হাইড্রোজেন অপসারণ। তার মানে জারণকে 3ভাবে বলা যায়, ইলেকট্রন ছাড়া, অথবা অক্সিজেন সংযোগ হওয়া, অথবা হাইড্রোজেন সরে যাওয়া। একইভাবে বিজারণকেও 3ভাবে বলতে পারবো, ইলেকট্রন গ্রহণ করা, অথবা হাইড্রোজেন যোগ করা, অথবা অক্সিজেন সরে যাওয়া। তো আমরা ওই কনসেপ্ট দিয়ে, অক্সিজেন হাইড্রোজেনের কনসেপ্ট দিয়ে এইখানে একটু দেখি কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। এখানে আমরা মুখস্থ রাখবো না যে এখানে কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখন এইখানে কার্বন ডাইঅক্সাইড CO2 সেটা কি হয়ে গেছে, গ্লুকোজ হয়ে গেছে, C6H12O6 হয়ে গেছে। তার মানে এই যৌগটার মধ্যে নতুন করে হাইড্রোজেন এসে ঢুকছে না? এখানে হাইড্রোজেন ছিল না, এই সাইডে হাইড্রোজেন আসছে, তাই না? একটু রেসপন্স করিস। তার মানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হাইড্রোজেন ঢুকে গেছে। তো হাইড্রোজেন ঢুকে যাওয়া, এইটার মানে বলছিলাম আমরা বিজারণ। কোন যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হইলে সেটাকে বিজারণ বলবো। তার মানে এই কার্বন ডাইঅক্সাইডটার বিজারণ হয়েছে, এইখানে কার্বন ডাইঅক্সাইডটার বিজারণ হয়েছে। আর এই যে পানি, পানি H2O ছিল, তার থেকে হাইড্রোজেন সরে গিয়ে শুধু অক্সিজেন আছে, হাইড্রোজেনটা সরে গেছে। তার মানে হাইড্রোজেন প্রবেশ করলে বিজারণ, হাইড্রোজেন সরে গেলে সেটা জারণ। এইটার জারণ হয়েছে। তার মানে সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে আর পানির জারণ ঘটতেছে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? H2O
জারিত হয়েছে আর কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটছে। আর এখানে এটাকে উপজাত বলে বা বাই প্রোডাক্ট বলে, যেটা পরিবেশে চলে যাবে এবং সেটা আবার পরবর্তীতে আমরা ব্যবহার করব শ্বাস প্রশ্বাসের জন্য। এখন ধর এই সালোক সংশ্লেষণটা মেইনলি কোথায় ঘটতেছে? এই সালোক সংশ্লেষণটা হওয়ার জন্য আই মিন এই বিক্রিয়াটা, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা মেইনলি ঘটতেছে আবার প্রথমে সূর্যের আলো পাতায় যাবে। তো পাতাকে যদি আমরা জুম করে দেখি, তো আমি একটু একটা ভিডিও দেখাচ্ছি যে পাতার এক্স্যাক্টলি কোথায় এই বিক্রিয়াগুলো ঘটবে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। ওকে, এখানে আমরা পাতার ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। পাতার ভিতরে জুম করে দেখব যে পাতার ভিতর কি কি আছে। তো এই পাতার একদম বাইরে যেসব এই যে পাতার পৃষ্ঠ যদি আমরা দেখি, পাতার পৃষ্ঠের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র, যেগুলাকে আমরা পত্ররন্ধ্র বলি। এই যে এগুলা হচ্ছে পত্ররন্ধ্র, এটাও একটু খেয়াল রাখিস। পত্ররন্ধ্র দুইটা কোষ দিয়ে ঘেরা থাকে, যেটাকে আমরা রক্ষী কোষ বলি বা গার্ড সেল বলি। এবার পাতার ভিতরে ঢুকলাম আমরা। এই যে এখানে যে কোষ গোলা দেখতেছিস, এগুলো হচ্ছে মেসোফিল টিস্যুর কোষ। এই কোষগুলা হচ্ছে মেসোফিল কোষ, মেসোফিল টিস্যুর কোষ। এই কোষগুলোর মধ্যে ক্লোরোফিলের পরিমাণ বা ক্লোরোপ্লাস্টের পরিমাণ অনেক বেশি। তো এই কোষের ভিতরে ঢুকলাম। এই যেগুলা বেগুনি কালারের যেগুলা দেখতেছি সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর সবুজগুলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এইখানে এই ক্লোরোপ্লাস্ট গুলাকে যদি আমরা জুম করে দেখি, এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে এই জিনিসগুলো ছিল গ্রানাম চাকতি। এগুলা ছিল গ্রানাম চাকতি। মেইনলি এই গ্রানাম চাকতির মধ্যেই বা আর বাইরের অংশ, গ্রানাম চাকতির বাইরে যে তরলগুলা দেখতেছি সেটা হচ্ছে স্ট্রোমা। এই গ্রানাম চাকতির মধ্যেই মেইনলি এই যে সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়টা হবে, দুইটা পর্যায় আর কি, একটা আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। আলোক পর্যায়টা এখানে হবে। আর এই দেখ গ্রানাম চাকতির উপরে, আই মিন এটাকে থাইলাকয়েড বলে, থাইলাকয়েডের প্রাচীরের উপরে এই যে কিছু মুভ করতেছে এরকম কিছু অণু দেখতেছিস, এগুলা সেই ইলেকট্রন প্রবাহ তন্ত্র যেটা বলছিলাম তার অংশ। এখানে অনেকগুলো অণু সাজানো থাকে। আর যেগুলা ওই পোকার মতো ছোটাছুটি করতেছে যেগুলা দেখতেছিস, ওগুলো অ্যাকচুয়ালি ওই গ্লুকোজ, এই সরি ওই এটিপি, ওগুলা হচ্ছে এটিপি, বুঝছিস? এটিপি অণু যেগুলো এখান থেকে তৈরি হচ্ছে, এটিপি আর এনএডিএস, এনএডিপিএইচ যেটা, সেটা এটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এরকম করে যে বলে, ওগুলো আমরা সামনে দেখব। তো এই জিনিসগুলা এখান থেকে তৈরি হচ্ছে। তো এই থাকলো এইটুক। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম আর কি, তাহলে পাতার মধ্যে মেইনলি মেস আচ্ছা দাঁড়া, ওকে, একটু পরে ইয়া দিচ্ছি, আবার জয়েন দিচ্ছি, নাকি জয়েন দিয়ে নিব আগে? আচ্ছা, সবাই জয়েন দিত, আমি ইন দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা ঘটার জন্য, তার মানে এই যে CO2 আর H2O, এই CO2 আসবে হচ্ছে এই ইয়া থেকে, মানে আমরা যে ছাড়তেছি সেটা পরিবেশ থেকে পাতার মধ্যে পৌঁছাবে কোথা দিয়ে? ওই পত্ররন্ধ্র দিয়ে, এইমাত্র যেটা দেখলাম। আর H2Oটা কোত্থেকে আসবে? H2 আসবে মাটি থেকে, মূলরুম দিয়ে। এইটা উদ্ভিদ নিয়ে যাবে জাইলেম টিস্যুর, ওই যে জাইলেমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে পানিটা একদম পাতা পর্যন্ত যাবে। আর বাইরে থেকে CO2টা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে আসবে। আসার পরে এই CO2 আর H2O মিলে ওই মেসোফিল টিস্যুর কোষে, যেখানে ক্লোরোপ্লাস্টের ভিতরে, ওখানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চলবে। তো ওইটা আবার দুই ধাপ, সেটা পরে আসতেছি আমরা। তো এখন এই ক্ষেত্রে বায়ুতে জলজ উদ্ভিদ আর স্থলজ উদ্ভিদ, বায়ুর মধ্যে CO2 এর পরিমাণ, বায়ুতে CO2 হচ্ছে 0.2
0.003%, 0.03%। আর পানির মধ্যে দ্রবীভূত CO2 পরিমাণ সেটা হচ্ছে 0.3%। তাহলে পানির মধ্যে CO2 এর পরিমাণ বেশি, দ্রবীভূত CO2 পরিমাণ বেশি, এই জন্য জলজ উদ্ভিদে CO2টা বেশি অ্যাভেলেবল। তো জলজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণের হারটা, সালোক সংশ্লেষণ হওয়ার গতিটা, সেটা স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি হবে। এটুকু সবাই বুঝছিস? আচ্ছা, আর একটু বলে শেষ করব আজকে, পরের পর্শনে যাচ্ছি না, যে সালোক সংশ্লেষণের এই টোটাল প্রক্রিয়াটা, সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা, বর্ষা নাই, বর্ষা থাকলে এতক্ষণে জ্বালায় ফেলতো যে ভাই ছুটি দেন 12টার 1 মিনিটও পড়বো না। ওকে, তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে টোটাল প্রসেসটা হবে, একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায় আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো এই ভাগটা যে করছিল সেটা ছিল ব্ল্যাকম্যান, এই ভাগটা করছিল হচ্ছে ব্ল্যাকম্যান বিজ্ঞানী, সে এই ভাগটা করছিল। আচ্ছা, এই আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়ের মধ্যে, বা ওইটাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলে, বা ওটাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলে, আলোক নিরপেক্ষ পর্যায় এটাও বলা হয়, দুইটাই বলে। আচ্ছা, তো এই দুইটার মধ্যে কোনটা কোথায় ঘটে এগুলা নিয়ে একটু বলে দিয়ে যাচ্ছি। আমাদের পুরা প্রসেসটা হবে, এই পুরা দুইটা প্রসেসটাই হবে ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ক্লোরোপ্লাস্টের এই আমরা ক্লোরোপ্লাস্ট দেখছিলাম, ক্লোরোপ্লাস্টের এরকম বাইরে একটা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট, আর ভিতরে এরকম চাকতির মতো পর্ষণ থাকতো, সেগুলাকে আমরা গ্রানাম চাকতি বলতাম বা থাইলাকয়েড বলতাম, এরকম থাকতো আর কি। আর এখান দিয়ে স্ট্রোমা থাকতো, আই মিন কিছু একটা লিকুইড জাতীয় জিনিস ছিল, সেটাকে আমরা স্ট্রোমা বলতাম। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে এই থাইলাকয়েডের মধ্যে, মানে গ্রানাম চাকতির মধ্যে আলোক পর্যায়টা ঘটবে থাইলাকয়েডের মধ্যে, পর্যায়টা হচ্ছে থাইলাকয়েডে ঘটে, থাইলাকয়েডে ঘটে। আর এটার মধ্যে আলোর উপস্থিতি অপরিহার্য, আলোর উপস্থিতি অপরিহার্য। আর এখানে মেইন কাজটা হচ্ছে এই ধাপে, এই যে উদ্ভিদ যে CO2 থেকেই তো গ্লুকোজটা তৈরি করবে, CO2 থেকেই গ্লুকোজটা তৈরি করবে, সেই CO2 থেকে যে গ্লুকোজ তৈরি করবে, সেই বিক্রিয়া ঘটার জন্য যে শক্তিটা দরকার, সেই শক্তিটা এই ধাপে উৎপন্ন হয়ে নিবে। তার মানে এই ধাপে যে শক্তিগুলো উৎপন্ন হবে, শক্তি আমি একটু ওইটাকে উপরে নিয়ে আসা লিখতেছি, এই ধাপে যে শক্তি উৎপন্ন হবে এটিপি, এবং আরেকটা আকারে শক্তি উৎপন্ন হবে, সেটা হচ্ছে NADPH প্লাস H প্লাস, এই আকারে তৈরি হবে, শক্তি উৎপন্ন হবে। এই শক্তিটা কেন সে তৈরি করে নিচ্ছে? যাতে ওই পরে গ্লুকোজ বানাইতে পারে। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুই ধাপে, প্রথমে সে শক্তি বানায় নিচ্ছে যেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে গ্লুকোজটা বানাবে। আচ্ছা, আর এই ধাপে আরেকটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে পানির বিভাজন ঘটে, পানির বিভাজন, পানি ভেঙে যায়, ওকে, বা পানির ভাঙন ঘটে, পানির ভাঙন ঘটে, বা ওইটাকে আমরা ফটোলাইসিস বলি। তো এটা ছিল আলোক পর্যায়ে। আর অন্ধকার পর্যায়ে যে কাজটা হবে, আমরা কিন্তু এখন আলোক পর্যায়ে ডিটেলস পড়ি নাই, জাস্ট খালি বলতেছি দুইটার মধ্যে কি হচ্ছে। আর অন্ধকার পর্যায়ে কি হবে, এইখানে যে শক্তিটা দিয়ে সে তৈরি করে নিল, যেটা সূর্যের আলো থেকে সে শক্তিটা নিয়ে নিছে, সেই শক্তিটা দিয়ে সে গ্লুকোজ বানাবে। আই মিন অন্ধকার পর্যায়ে গিয়ে সে কি করবে, এই ধাপটা ঘটবে কোথায়? এই ধাপটা ঘটবে এই থাইলাকয়েডের মধ্যে। এখান থেকে এটিপি আর NADP তৈরি করে সেগুলোকে বাইরে পাঠাবে এই স্ট্রোমাতে গিয়ে, এই স্ট্রোমার মধ্যে গিয়ে CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে। এই জায়গায় CO2 থেকে একটা চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে, CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে। তাহলে এটা কোথায় ঘটলো? এটা ঘটতেছে স্ট্রোমার মধ্যে,
এটা হচ্ছে স্ট্রোমাতে ঘটতেছে। থাইলাকয়েড এই চাকতিগুলাকে থাইলাকয়েড বলে বা গ্রানাম চাকতি বলে। আমরা পরের দিন আরো ডিটেলস দেখব, ভিডিও দেখব, ঠিক আছে? একবারে সব বললে পরে গুলাই ফেলবি। এটা স্ট্রোমাতে ঘটবে, আই মিন এই তরলটার মধ্যে ঘটবে। আর এই জায়গায় অ্যাকচুয়ালি কি হবে, এই জায়গায় ওই CO2 থেকে গ্লুকোজ তৈরি হবে। তার মানে এইখানেই গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপাদন। আগের ধাপে যে শক্তিগুলো উৎপন্ন হয়েছে সেটা এইখানে। সবাই এইটুকু বুঝছিস কিনা? এই ধাপে গ্লুকোজ উৎপন্ন হবে। কারো কোনো কোশ্চেন আছে এইটুকে? আমি কিন্তু এখনো এটা পড়াই নেই, আলোক পর্যায়ে কিভাবে ঘটবে সেটা এখনো পড়াই নেই। এটা নিয়ে আরো ডিটেলস পড়া লাগবে, ওগুলা তো আছেই। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা বেসিক আইডিয়াগুলো নিয়ে নিলাম। যদি আমরা ATP দেখছি এখন পর্যন্ত, NADP, H+ কি এই জিনিস নিয়ে এখন আমাদের আইডিয়া হয় নাই, সেই জিনিসগুলো আমরা পরের দিন দেখবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাই।